আপনাকে দিয়ে শুরু করতে চাই, যেহেতু আমরা জিজ্ঞেস বলছি আজকের বিষয় হচ্ছে নির্বাচন কেমন হবে। বলা যায় যে নির্বাচনের কাউন্টডাউন শুরু হয়ে গেছে আজকে থেকে, আর ঠিক 1 মাস পরই জাতীয় নির্বাচন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচন অনেক বেশি প্রতীক্ষিত, তরুণ প্রজন্মের কাছে অনেক বেশি আকাঙ্ক্ষিত, এবং একটি সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে আসলে বাংলাদেশের এই মুহূর্তে যে ধরনের একটা অস্থিরতা চলছে তা থেকে উত্তরণের এক ধরনের প্রত্যাশা আছে, কিন্তু শঙ্কাও আছে যে আসলে নির্বাচনটি কেমন হতে যাচ্ছে। আপনার বিশ্লেষণ কি বলে? ধন্যবাদ আপনাকে। যারা শুনছেন আমার শুভেচ্ছা অভিনন্দন, আমার সহ আলোচককে শুভেচ্ছা। দেখেন, এতদিন পর একটা নির্বাচন, কাঙ্ক্ষিত নির্বাচন, আপনি যেটা বললেন, কাঙ্ক্ষিত সঙ্গে প্রত্যাশিত নির্বাচন, যেটা এই সরকার বলেছিলেন যে আমি ইতিহাসের সবচেয়ে গ্রহণযোগ্য একটা নির্বাচন দেব, কিন্তু সকালের সূর্য দেখলেই বোঝা যায় দিন কেমন যাবে। আপনি বলেন নির্বাচনের যে পূর্ব শর্তগুলো আছে আমাদের দেশে, কেন পৃথিবীর সব জায়গায়, আমরা কি কোনো শর্ত পূরণ করতে পেরেছি আদৌ? আমি নিজে আশাবাদী মানুষ। আমি আশা করি সুন্দর নির্বাচন হবে, কিন্তু আপনার যা যা দরকার সেই জিনিসগুলো আপনি হাতের কাছে না পেলে তো সুন্দর কিভাবে হবে? এটা সরকারকেই বুঝাতে হবে। যেটা বিএনপির মহাসচিব আজকে বলেছেন যে অস্ত্রের এখনো উদ্ধার হয়নি, উদ্ধার করার জন্য কোনো প্রচেষ্টাও হয়নি। এই কথাগুলো আমরা যারা টকশো করতে কথা বলি তারা অনেক দিন যাবত এই কথাগুলো বলছি। যতদিন যাবত বলছি, আরও 3-4-5 মাস আগে থেকে, তখন থেকেও যদি সরকারের সদিচ্ছা থাকতো তাহলে কিন্তু 1/3 আপনার অস্ত্র, আপনার কি বলে, সরকারি অস্ত্র, থানার অস্ত্র লুট হওয়া, সেগুলো কিন্তু এখন পর্যন্ত বের হয় নাই। আপনার লক্ষ লক্ষ গোলাবারুদ লুট হওয়া, যে অপারেশন ডেভিল হার্টের দ্বিতীয় যে পর্ব চলছে সেখানেও আমরা বোধহয় 8-10টি সর্বোচ্চ উদ্ধার হয়েছে। তাদের আন্তরিকতায় আসছি। তাদের তো ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে এখন, কিন্তু তারা সারা বাংলাদেশে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে আছেন। সেই তুলনায় কি যত অঘটন ঘটছে, যত অনিয়ম প্রতিনিয়ত ঘটে যাচ্ছে, সেইভাবে কি তারা কাউকে ওইভাবে কি পাকড়াও করেছে বা শাস্তির আওতায় এনেছে বা ম্যাজিস্ট্রেসি পাওয়ারটা দেখিয়েছে? দেখায় নাই। আপনার অস্ত্রর যে জায়গাটায় ছিলাম, সে অস্ত্র শুধুমাত্র লুট হওয়া অস্ত্র না, ইলিগ্যাল অস্ত্র বাংলাদেশে সব সময়ের জন্য থাকতো। সেটা প্রতিটা ইলেকশনের আগে কিন্তু এটা একটা গোয়েন্দা সংস্থার মাধ্যমে এটা ধরপাকড় হতো। একটা ইলিগ্যাল অস্ত্র কি ওইভাবে ধরা হয়েছে, কোনোখানে আপনার খোঁজা হয়েছে, অথচ গোয়েন্দা সংস্থা জানে কার কার হাতে অস্ত্র আছে? আপনার এই বাংলাদেশ অস্ত্রের একটা ট্রানজিট পয়েন্ট। এটা আজকে থেকে না, অনেক বছর, বহু বছর, 100 বছর আগে থেকেই এটা ট্রানজিট একটা জায়গা। সেখানে অস্ত্র ধরা তো দূরের কথা, উল্টো সরকার বলেছে যারা যারা তাদের নিরাপত্তার জন্য যারা যারা নির্বাচন করবেন তারা চাইলেই অস্ত্র নিতে পারেন, রেজিস্ট্রেশন করতে পারেন। এটা আরো মরার উপর খাড়ার ঘা আমার দৃষ্টিতে। আপনি কোনো অস্ত্র চালানো জানলেন না, কিছু না, হঠাৎ করে টাইম নেই, আপনার হাতে 1 মাস সময় নেই, আপনি অস্ত্র কিনে ফেললেন। আপনার অস্ত্র কি আপনার গানম্যান চালাবে? সে তো চালাতে পারবেন, আপনাকেই চালাতে হবে। তাহলে এই ঘটনাটা কেন গেল? একটা পুলিশ ছাড়া নির্বাচন অচল। পুলিশ, আনসার, ভিডিপি, আপনার সেনাবাহিনী, সবাই, প্রত্যেকের দরকার আছে, কিন্তু পুলিশ কিন্তু একদম প্রথম থেকে শেষ অবধি পর্যন্ত সেই পুলিশের কি ট্রমাটাইজ থেকে বেরোতে পেরেছে? পারে নাই। তো পুলিশকে কি বের করার সরকার কোনো চেষ্টা করেছে? এই কাজটা কার? রাজনৈতিক দলগুলো নিশ্চয়ই না, এটা সরকারের কাজ। সরকার যদি আপনার অনির্বাচিত হন এবং অরাজনৈতিক হন, তাহলে তো সবার কাছেই সরকারের গ্রহণযোগ্যতা সমান থাকার কথা। তাহলে প্রত্যেকটা মানুষের, আপনার যতগুলো অস্ত্র বাইরে এখন পর্যন্ত আছে, সরকারি অস্ত্রই যদি আমি ধরি, সেটা 1400-এর অনেক উপরে আছে। 300 আসনের নির্বাচন, 300 আসনের নির্বাচন হলে প্রতিটা আসনে কয়টা করে অস্ত্র থাকে? সেই জায়গায় সরকার কতটুকু চেষ্টা করেছে একটা সেন্টারে, এই 2 লাখের উপরে সেন্টার, এই সেন্টারগুলোতে যদি একটা সেন্টারে যদি একটা গুলি ফুটে 2-4-5 ঘন্টার মধ্যে কি কোনো ভোটারকে আপনি দেখতে পাবেন? পাবেন না। আপনি গেল এই 2টা সাবজেক্ট, গেল 3টা। আপনার প্রশাসন, আওয়ামী লীগের আমলের প্রশাসন এখন পর্যন্ত তারা জাকিয়ে আছে, সচিব থেকে ইউনো পর্যন্ত, যাদের প্রত্যেককেই ভোটের বাজারে দরকার, একদম যারা ওতপ্রোতভাবে জড়িত। বিএনপি বলেছিল রিটার্নিং অফিসারের কাছে ক্ষমতা ন্যস্ত করার জন্য,
সরকার কিংবা ইসি কেউই কিন্তু এই ব্যাপারে তাদের সদিচ্ছা প্রকাশ করেন নাই, কিছুই বলেন নাই, শুনে না শোনার ভান করেছেন। তাহলে এই অবস্থার মধ্যে আপনার পূর্ব শর্ত একটাও নাই যেটা পূরণ হয়েছে, তাহলে আপনি আজকে কিভাবে টিআইবি একটা নির্বাচনটা করবেন? প্রতিবেদন করেছে, সেখানে টিআইবি নির্বাহী পরিচালক বলেছেন যে সরকার আসলে আমলাতন্ত্রের একটা গোষ্ঠীর হাতে জিম্মি হয়ে আছে। এই যে সরকার করতে পারছে না, এটা কি আসলে উপদেষ্টা পরিষদের দুর্বলতা, নাকি তারা আসলে আমলাতন্ত্রের কাছে আসলে জিম্মি হয়ে আছে? তাদের অভিজ্ঞতার অভাব, জিম্মি হওয়ার এটা একটা বড় কারণ। 2 নম্বর, অভিজ্ঞতা মানুষ নিয়ে জন্মগ্রহণ করে না, শিখে শিখেই হয়। 1.5 বছর 1.5-2 বছর কিন্তু একদম খুব কম সময় না, খুব কম সময় না। একটা সরকার, ইলেকটেড সরকার যদি 5 বছর ক্ষমতায় থাকে, ধরেন 4 বছর কাজ করবে, 1 বছর শিখতে এবং ক্ষমতা ছাড়তেই চলে যাবে, তাহলে তারা তো 1/3 টাইম অলরেডি, 1/3 এর বেশি টাইম পার করে ফেলেছে। তাহলে তারা কি এখন পর্যন্ত শিখে নাই? আর এগুলো যদি আমলাতান্ত্রিকই হয়, আমলারাই তো তাদেরকে শেখানোর কথা, বা তারা 5-10 জায়গায় সার্চ দিয়ে শেখার কথা, 5-10টা রাজনৈতিক নেতাদের সাথে কথা বলে শেখার কথা। তারা তো কোনো কিছুতেই তারা কিছু করে নাই। তো এই যে এতগুলো সমস্যা, এই সমস্যা সামনে রেখে আপনি কি করে আশা করি আমরা যে একটা সুন্দর নির্বাচন হবে, একটা ঐতিহাসিক নির্বাচন হবে এবং নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ডের মতো করে নির্বাচন হবে, এটা তো আমাদের মনে হয় না। জানি, ধন্যবাদ মনিয়াপা। আপনার কাছে আবার আসবো। শিবির ভাই, আপনার কাছে একটু আসতে চাই। মনিয়াপা বিএনপির একজন প্রতিনিধি হিসেবে লেভেল প্লেইং ফিল্ড এবং অস্ত্র উদ্ধারের সরকারের ব্যর্থতা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন। আমরা একইভাবে দেখেছি আজকে জামায়াতের আমিরও বলেছেন যে সুষ্ঠু নির্বাচনের শঙ্কা আছে, প্রতিকার না পেলে তিনি সব তথ্য প্রকাশ করে দিবেন। এনসিপিও বলছে লেভেল প্লেইং ফিল্ড নেই। সো আলটিমেটলি বিএনপিও বলছে, জামায়াত বলছে, এনসিপি বলছে, তাহলে কি আসলেই লেভেল প্লেইং ফিল্ড নেই, কিংবা সুষ্ঠু নির্বাচনের পরিবেশ কি আসলেই নেই এই মুহূর্তে? এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার যে সব দলে অভিযোগ করছে লেভেল প্লেইং ফিল্ড নেই। শুরুতে অভিযোগটা সম্ভবত এনসিপি এবং জামাতের পক্ষ থেকে আসছিল তারেক রহমানকে ইস্যু করে, আজকে আবার বিএনপির পক্ষ থেকে অভিযোগটা আসছে। মনিয়াপা যেটা বলছিলেন যে অভিজ্ঞতার কথা, আমি বলবো যে অভিজ্ঞতা আসলে এখানে খুব একটা জরুরি না, কারণ আমাদের অতীতের যে কেয়ারটেকার গভর্নমেন্টগুলো হতো নির্বাচনকালীন 3 মাসের জন্য হতো। সো 3 মাসের মধ্যে তারা কিন্তু শুধুই নির্বাচন পরিচালনা করতো এবং কোনো ধরনের পূর্ব অভিজ্ঞতা ছাড়াই। তো এখন এই গভর্নমেন্টকে বরং আমরা বলবো যে তারা এনাফ সময় পেয়েছে অভিজ্ঞতা অর্জন করার, মানুষকে বোঝার, অ্যাডমিনিস্ট্রেশনকে বোঝার বা রিলেভেন্ট সংস্কারগুলো করার। তো এখানে এই নির্বাচনে যে মনে করেন সুষ্ঠু পরিবেশ নাই যেটা বলছে বিএনপি, এনসিপি এবং জামাত থেকে যে অভিযোগটা শুরুতে আসছিল, এটা আসছিল বেসিকলি যে তারেক রহমানকে এডিশনাল প্রোটোকল দেওয়া হচ্ছে বা প্রধানমন্ত্রী হিসেবে ট্রিট করে বিভিন্ন সিভিল সোসাইটি বা পেশাজীবী সংগঠন, বিভিন্ন মানুষজন যাচ্ছে, এক্সট্রা প্রোটোকল পাচ্ছে বা নির্বাচনী আচরণবিধির ভায়োলেশন হচ্ছে কি না সে ব্যাপারে। এটা একটা পয়েন্ট নিয়ে আলোচনা দেখেছি আমি এনসিপি নেতাদের বক্তব্য থেকে, এবং সেটার উপর ভিত্তি করে কিন্তু তারেক রহমানের উত্তরবঙ্গের যে নির্বাচনী কিছু সমাবেশ করার কথা ছিল এবং কবর জিয়ারত করার কথা ছিল, ব্যক্তিগত সফরের কথা বলেছিলেন, সেগুলো ক্যান্সেল করা হয়েছে। ক্যান্সেল করা হয়েছে মানে সেখানে সম্ভাবনা ছিল নির্বাচনী আচরণবিধি ভায়োলেশন করার। তো এই উদ্যোগগুলো যারা নিয়েছেন ডেফিনেটলি ওনারা অ্যাসেসমেন্ট করবেন কেন সেগুলো নেওয়া হয়েছিল বা মিসগাইড করা হয়েছিল কিনা টিমকে।